আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি তামরুলপুর অফিসে, যেখান থেকে আমাদের প্রথম বই আসিফ ভাইয়ের প্রথম বই আমার তৃতীয় বই বিজয়ভাবে প্রকাশিত হচ্ছে। চলুন অফিসটা দেখে আসি। একদম সেই বিখ্যাত বটতলা মসজিদ, যার নাম হচ্ছে বায়তুল জামে মসজিদ, এর অপোজিটেই তামরুলপুর অফিস। I first came here back in 2018 ডিসেম্বরে। আমার বইয়ের প্রথম বই যেটা ছিল ঝামেলাটা বিখ্যাত। I remember that was very exciting for me. একদম প্রথমবার একটা বই লিখছি। And এখানে প্রত্যেকটা ফ্লোরে অনেকগুলো কর্পোরেট অফিস। এটা যেমন আলী বাই এক্সপ্রেস, ক্যামেরাম্যান বিয়ার পুষ্টা খেয়ে দিচ্ছেন না করো। ক্যামেরাম্যান হচ্ছে আমাদের সবার প্রিয় নোবেল ব্যাংক। আমরা চলে এসেছি অলমোস্ট তিনতলায়। এই যে তারপরে এখানে অফিসটা দেখতে পাচ্ছেন। বইমেলা উপলক্ষে বিপুল কর্মযোগ্য এখানে আপুর কাছে। আসসালামু আলাইকুম, আহলান সাহলান, কাইফা হালুকা ইয়া আপু। ইনি হচ্ছেন তামরুলপুর একদম মধ্যমণি, প্রাণশক্তি, অধ্যয়ন তামরুলপুর দুটোর কর্ণধার, আমাদের সর্বপ্রিয় সেতুতি আপু। আমি এখন একটা ভাবছি আমরা আসবো শুনে আপু আমাদের বইটা খুব সুন্দর করে ডেকোরেট করিয়ে রেখেছেন। তার পিছনে কৃতিত্ব হচ্ছে আমাদের সর্বপ্রিয় পাতা আপুর। ডিজাইনিং কোনো জড়ি নাই। আপু কি আজকে এই উপলক্ষে স্পেশাল লাল জামা, লাল লিপস্টিক, লাল টিপ, একদম লালে লাল। আমাদের বইটার থিমও কিন্তু এরকমই, যে একটু প্রাণোচ্ছল, একটু বিজয় নিয়ে কাজ করা, লাল সবুজের একটা মিশেল সবকিছু থাকবে। আপু আমরা আজকে আসলাম তোমার সাথে একটু তোমার গল্প শুনতে। বইয়ের গল্প তো পাঠক কেন নিয়ে যান, তোমার গল্প আমরা একটু শুনতে চাই। যে একটা বই যে প্রকাশ করতে হয়, পাঠকরা তো শুধু ফাইনাল প্রোডাক্টটা দেখতে পায়, এর পিছনে একটা প্রকাশকের যে কষ্টগুলো থাকে সেই ব্যাপার সম্পর্কে যদি কিছু বলতাম। ক্যামেরাম্যান একটু বসুন। অবশ্যই। আসলে এই বইটা আমরা যেরকম দেখি যে একটা বই পাঠকদের হাতে দিয়ে দিচ্ছি, এটার গল্পটা কিন্তু এখানে শেষ না। এই বইয়ের পিছনে অনেক শ্রম, মেধা সবকিছুই জড়িয়ে আছে। যেমন মনে করো, এই বইটা বানাতে প্রথমে আমাদের এটা এডিটিং করতে হয়, এটার উপর একটা ট্রেসিং বের করতে হয়, তারপরে আমরা প্রিন্টিং এর জন্য প্লেট রেডি করি, তারপর যে আমরা ছাপাখানায় দেই, ওইটা ছাপা হয়, প্রিন্টিং এ যায়, তারপর এটাকে বাঁধাই করে, এটার কাভার প্রিন্টিং করি, লেমিনেশন করি, তারপর প্রিন্টিং করি, তারপরে যে কাভারটাও লাগানো হয় বাইন্ডিং এর সময়। তো এই বইটা হুট করে যে পাঠকের কাছে দিয়ে দিচ্ছি আর হুট করে তৈরি হয়ে গেল তা না। নেক্সট টাইম ইনশাআল্লাহ তুমি নিশ্চয়ই এই ভিডিওটা করবে বইটা কিভাবে বানানো হয়। একদম রুট লেভেলে গিয়ে সংক্ষেপে বললাম। জি জি, মানে একদম পাঠককে দেখানো হবে যে বইটা যে বাইন্ডিং এ যাচ্ছে, কাগজগুলো কিনা হচ্ছে, প্রিন্টিং এর কাজটা করা হচ্ছে। তো আমরা চাই যে পুরো প্রসেসটা দেখাতে, পাঠকও তাহলে একটা রিয়েলাইজ করতে পারবে যে একটা বইয়ের পিছনে কত শ্রম মিশে থাকে। যেমন আমি নিজেও কিন্তু একটু অবাক হয়ে গেলাম যে বইটার দাম আমার 400 টাকা। আমি নিজে যেহেতু ছাত্র, আমার অডিয়েন্সে যেহেতু ছাত্র, আমাদের কাছে কিন্তু অনেক টাকা লাগে। যখন আমরা ভিতরের খবরটা জানতে পারি, এটার খরচগুলো কিরকম হয়, কোন কোন প্রচ্ছদের জন্য, কালারের জন্য, বাইন্ডিং এর জন্য যে এলিমেন্টসগুলো মিশে থাকে, তখন কিন্তু বোঝা যায় না এটা জাস্টিফায়েবল। সো আর বইটার দাম নির্ধারণ করা হয় আসলে বইটার কাগজের উপরেই যে সবকিছু করে তা না। এই বইটা তুমি কতটুকু লিখেছো, একটা ফর্মা হিসাব করে আমরা বইটা দাম নির্ধারণ করি। যেমন 16 পৃষ্ঠায় একটা তো এইটার আমরা হিসাব করি যে তোমরা কতটুকু লিখেছো, সেই হিসেবে ফর্মার হিসাব করা হয়। 16 পৃষ্ঠায় একটা ফর্মা হয়, তো এখানে কয়টা ফর্মা আছে, তো 16 পৃষ্ঠায় যখন একটা ফর্মা হয়, একটা ফর্মার একটা নির্দিষ্ট দাম নির্ধারণ করি, সেই ফর্মা অনুযায়ী বইটার একটা নির্দিষ্ট দাম হয়। সেখানে তো অবশ্যই কাগজ, বোর্ড, বাইন্ডিং, লেমিনেশন, কাভারে সবকিছুই জড়িয়ে থাকে। এক্ষেত্রে মানে বইটা যে এত বড় হবে আমরা কিন্তু জানতাম না। আমার এখনো ল্যাপটপ ছিল না, পুরো বইটা ফোনে লেখা। আমার সাথে কো-রাইটার হচ্ছেন আমাদের সবার প্রিয় আসিফ ভাই, আসিফ রেজা। দুইজন মিলে যখন লিখলাম, একজন লিখলে যেটুকু হতো দুইজন মিলে ডাবল হয়ে গেল। প্রিন্ট করতে গিয়ে দেখলাম যে এত মোটা হয়ে যাবে আমরা কিন্তু ভাবি নাই। তখন বুঝতে পারলাম যে হ্যাঁ, কথা কিন্তু সত্যি। দুইজন রাইটার, ডাবল পরিশ্রম। আর বইটা দুই ভাগে ভাগ করা, অর্ধেক হচ্ছে গল্প, অর্ধেক হচ্ছে আর্টিকেলস।
তো আর্টিকেল মানে শুনলে যেরকম যে খুব বিরক্তিকর প্রবন্ধ, ব্যাপারটা মোটেও সেরকম না। আমরা যদি নামগুলো শুনি তাহলে বুঝতে পারবো। আমাদের আসিফ ভাইয়ের প্রিয় তারকা আন্ডারটেকার, লেখার নাম হচ্ছে আন্ডারটেকার এক জীবন্ত কিংবদন্তি। এখানে কিন্তু জ্ঞানের তেমন কথাবার্তা নাই, বরং একটা ইন্টারেস্টিং এবং ইন্সপিরেশনাল স্টোরি আছে। তারপর আমার ফেভারিট একটা উইল স্মিথ, দেয়াল বনাম ইটের গল্প, উইল স্মিথ স্টোরি। আমরা নিজেরা যেহেতু পড়াশোনা করি, ছাত্র অবস্থা মাত্র শেষ হলো, আমরাও জানি যে একাডেমিক পড়াশোনা কতটা বোরিং লাগে। আমাদের লক্ষ্য ছিল একটা স্টোরি থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা বিনোদনমূলক উপায়ে কিভাবে প্রেজেন্ট করা যায় পাঠকের কাছে, যেহেতু আমরা নিজেরাও পাঠক, সেখান থেকে এই লেখাটা লেখা। আর লেখা লিখলেই তো হলো না, ইউ নিড এ প্ল্যাটফর্ম, যে কেউ একজন যিনি এটা ছাপানো, প্রকাশ করা, ডিস্ট্রিবিউশন সবকিছু দেখভালটা করবেন। অ্যান্ড হিয়ার কামস চেতুতি আপু, ওনার সাথে পরিচয়ের স্টোরিটা বেশ ইন্টারেস্টিং। আই স্টোরি 10 মিনিট স্কুল অ্যাজ এ ব্লগার, অ্যান্ড প্রবাবলি ব্যাক ইন 2017 or 18 উনি সম্ভবত এখানে এসেছিলেন যে ওনার ছোটদের জন্য বই লিখবেন। 20টা একদম ছোট ছোট বই নিয়ে সিরিজ হবে। অ্যান্ড সেখানে সোহান হায়দার ভাইয়া ছিলেন, তিনি বললেন যে আচ্ছা আমার পরিচিত কেউ কেউ আছে। অ্যান্ড আই ওয়াজ হায়ার্ড, অ্যান্ড আমিও দেখলাম 10 মিনিট স্কুলে কারা কারা আছে কয়েকজন মিলে আমরা গেলাম। তখন 3টা বই লিখেছিলাম, ধূমকেতু নিয়ে একটা, ডাইনোসর নিয়ে একটা, আর ছায়াপথ নিয়ে একটা। তখন আপু আমাদের লেখা দেখে বললেন যে আচ্ছা তুমি আরো বড় পরিসরে কাজ করতে পারো, তো একটা অনুবাদ করলে কেমন হয়। অনুবাদের সমস্যাটা হচ্ছে মূল লেখক যিনি বিদেশি রাইটার, তিনি কেন ক্রেডিটটা পাচ্ছেন, যিনি ট্রান্সলেট করছেন অনেক ক্ষেত্রে তার মূল্যটা কিন্তু থাকছে না। দেখা যায় মানুষজন কিন্তু রাইটারের নামে কিনছে, ট্রান্সলেটরের নামে না। সার্ভিস লাইক যে আচ্ছা একটু দেখি, মানে এখনই না করি। তারপর আপু নিজে কিছুদিন পরে বললেন যে আমরা নিজের একটা নতুন উদ্যোগ নিয়েছি, অধ্যয়ন, যেখানে তোমার মতো নতুন নবীন লেখক যারা আছে তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে। অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ওপেনিং গেট হিয়ার। আমি প্রথম বই লিখলাম ঝাঁকানাকা বিজ্ঞান, অ্যান্ড দ্বিতীয় বছর বিজন পড়ে যেতে পারে একটা ভূতের গল্পের বই। 3 বছর 3 ধরনের থিম। প্রথম বছর ছিল ছোটদের জন্য বিজ্ঞান নিয়ে, দ্বিতীয় বছর ভূতের গল্প নিয়ে, তৃতীয় বছর অনুপ্রেরণা নিয়ে। অ্যান্ড এটা আমাদের জন্য রিলেটেবল, কারণ আমরা নিজেরা ছাত্র জীবন থেকে কর্মজীবনে যাচ্ছি। তো আমরা যে স্ট্রাগলগুলো ফেস করছি আমরা নিজেরাই দেখলাম। ফ্ল্যাগটা যদি পড়ি, আমাদের এই বয়সটায় নানা রকম অনিশ্চয়তায় ঘিরে থাকে মন, চোখের সামনে একটা রঙিন চশমা থাকে। এতদিন যেমন ছিল আপু সেই লাল রঙের জামা যেরকম ঝিলিক দিচ্ছে, ঠিক সেরকম আমাদের চোখের সামনে একটা রঙিন জগৎ ছিল। এখন বাস্তবতার একটা কঠিন চোখ রাঙানি দেখতে পাচ্ছি। আমার জামাটা যেরকম ডার্ক আর কি, আমি হচ্ছে বাস্তবতার প্রতিচ্ছবি। তাই এই বয়সটায় সবচেয়ে বেশি প্রয়োজন একটু সঠিক দিক নির্দেশনা, একটু বাস্তবতার সংস্পর্শে আসতে শেখা, আশেপাশের মানুষের জীবনের গল্পগুলো থেকে শিক্ষা নেওয়া। তেমনি 40টি অনুপ্রেরণাময় শিক্ষণীয় গল্প এবং অভিজ্ঞতা নিয়ে আমাদের এই সংকলন। অ্যান্ড আমার মনে হচ্ছে জাফর ইকবাল স্যার একটা লেখা পড়েছিলাম অনেক আগে, সেখানে তিনি বলছিলেন একটা লেখা কিন্তু লেখকের নিজের দৃষ্টিভঙ্গি, নিজের জীবনবোধের একটা আমরা রিফ্লেকশন দেখতে পাই। এই লেখাগুলো আমরা অ্যাজ এ স্টুডেন্ট আমাদের মনে হচ্ছে যে ব্যাপারগুলো আমাদের বুঝে হয়তো বলে নাই ঠিক মতো, বা বললে আমাদের জীবনের ট্র্যাকটা আরেকটু হয়তো ইম্প্রুভ করতে পারতো। সেগুলো অন্যরা যেন ভুলটা না করে, বা আমরা যেগুলো থেকে শিখেছি তারা যেন এখান থেকে নিজেরাই শিখতে পারে, একটা বিনোদনমূলক উপায়, সেটাই ছিল আমাদের লক্ষ্য। জানি না কতটুকু সফল হতে পেরেছি, আপনারাই বলতে পারবেন পাঠকরা। এবং আপনাদের সবার ভালোবাসা আমি দোয়া সবসময় কামনা করি। আপনাদের ভালোবাসা ছিল বলেই কিন্তু 3য় বছরে এরকম বই। প্রথমবার কিন্তু চান্স দেওয়া যায়, আচ্ছা দেখি একবার তোমায় চান্স দিই, প্রথমবার যদি ফেল করি, দ্বিতীয়বার যদি ফেল করি, এটা কিন্তু আর হতো না। এটা আপনাদেরও ভালোবাসা, আপনাদের যে বিশ্বাস এবং ভরসা, সবকিছুর প্রতি ছিল আমরা এখানে দেখতে পাচ্ছি। যেহেতু আমরা কথা বলছিলাম এটা নিয়ে, যে আশেপাশের মানুষগুলো জীবনের গল্পগুলো থেকে শিক্ষা নেয়। আমরা যখন আপুর সাথে কথা বলি, আমরা অনেক সময় ধরে নিই বিজনেস করতে হলে পুঁজি লাগে, মামা চাচার জোর লাগে, পলিটিক্যাল কানেকশন লাগে। আপুর স্টোরি কিন্তু সেরকম ছিল না। অ্যান্ড আমরা যখন বলতে যাই যে এই বয়সটা আমরা রিলেশনশিপে জড়াচ্ছি, প্রেম করছি, অনেক কিছু করছি, কি ধরনের প্রেম করলে ভালো হয় অ্যাকচুয়ালি। অ্যান্ড ফার্স্ট ইয়ারের প্রেমের, আমরা যখন স্কুল কলেজে প্রেম করি, ছেলেটা হবে খুব স্টাইলিশ, গিটার বাজাবে, ঝাঁকড়া চুল। পরিণত বয়সে গিয়ে দেখা যায় না, কোন ছেলেটা ফ্যামিলি ওরিয়েন্টেড হবে, রেসপন্সিবল হবে, তার কাছে কিন্তু আমরা চাই। অ্যান্ড ভাইস ভার্সা, যে মেয়েটা সংসারী এবং হচ্ছে যে একটা সাপোর্ট দিতে পারবে। কারণ এই বয়সে খুব কম ক্ষেত্রে দেখা যায় একটা ছেলে এই 25-26 বছর বয়সে ইস্টাবলিশড হয়ে যাবে। সো ইউ নিড টু সাপোর্ট ইচ আদার। অ্যান্ড আপুর গল্পটা শুনলে বোঝা যায় একটা আদর্শ কাপল, আইডলাইজ করার মতো কাপল কেমন হতে পারে। আপু যদি ছোট্ট করে বলতেন আপনাদের গল্পটা। এই যে রনি ভাই এবং আপু দুইজন মিলে যেভাবে এই পরিবারটা গড়ে তুলেছেন তামরা লিখবেন। আমরা আগের বার যখন এসেছিলাম, 1 বছর আগেও কিন্তু এই ফ্লোরে একটা রুম ছিল ওনাদের, 1 বছরের মধ্যে 2টা রুম, পুরো ফ্লোরটা হয়ে গেছে ওনাদের। এই বছর দেখলাম যে আপু বইমেলাতে যাচ্ছেন তামরা লিপির অফিসিয়াল ইউনিফর্ম টি-শার্ট পরে, মানে ইটস আ ফ্যামিলি নাও এন্ড ইটস এক্সপ্যান্ডিং এভরি সিঙ্গল ডে। সো এইটার গল্পটা যদি বলতেন কিভাবে শুরু। আচ্ছা, তার আগে আমি বলে নিই আমাদের সামনে 18 তারিখ থেকে
এপ্রিলের 14 তারিখ পর্যন্ত বইমেলা হচ্ছে। তাম্রলিপি প্যাভিলিয়ন 16, সবাইকে বইমেলায় আমন্ত্রণ জানাচ্ছি। একদম স্বাধীনতা টাওয়ার ওইটার সাথেই কিন্তু পানির যে একটা খুব সুন্দর একটা মনোরম জায়গা আছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেটার সামনে গত বছর যারা এসেছিলেন এই বছর একদম সেখানে আছে তাম্রলিপি। সেখানে কিন্তু লটারি করে স্থাপন করা হয় যে কোন স্টোর কোথায় হবে। তাম্রলিপি সবাই এত পছন্দ করে ওদের প্লেসটা একদম চেঞ্জ হয়ে ভাগ্যক্রমে আগের জায়গা দিয়েছে, আপনাদের খুঁজে পেতে কোনো সমস্যা হবে না। So, কিভাবে আপনারা আসলেন, মানে এই যে এই মানে বইয়ের প্রকাশনা? আচ্ছা, মূলত প্রথমে আমার হাজবেন্ড রনি, সে ছিল সময় প্রকাশনীতে, তার মামার সময় প্রকাশনীটা, সেখানে সে বইয়ের এখানে জব করত। তো দীর্ঘদিন জব করার পর তার একটা সময় সাডেনলি মনে হবে যে যেহেতু সে লেখাপড়া শেষ করেছে, জব করবে না, স্বাধীনভাবে কিছু একটা করবে, বইয়ের সাথে রিলেটেড সে, তখন তারও মনে হয়েছে এই কাজটার প্রতি আসলে ভালোবাসা না থাকলে সেটা এত দূর আসা যায় না। তারও মনে হয়েছে যে না, এভাবে জব না করে আমি যেহেতু বইটার ব্যাপারে কাজগুলো শিখেছি এবং বইয়ের রিলেটেড সব কাজগুলোকে আমি ভালোবাসছি। উনি আবার অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করেছেন, তারপরেও উনি কোনো চাইলে ব্যাংকে ঢুকতে পারতো বা আদার্স কোনো জবে ঢুকতে পারতো, ওখানে না করে বই রিলেটেড সে কাজে থাকতে চেয়েছে। আর যেহেতু এতদিন ধরে সে কাজগুলো শিখেছে, তো সময় প্রকাশনীতে চাকরি করার পর একটা সময় তার মনে হলো যে না, আমি একটা বিজনেস করব। তো এবং কেননা আমি যেটা পারি, যেটা শিখেছি সেটাই করব। তখন সে আলাদা করে তার জন্য একটা পাবলিকেশন করেছে, সেটার নাম হয়েছে তাম্রলিপি প্রকাশনী। এবং একেবারে পুঁজিহীন ভাবে বলবো যে সে শূন্য হাতেই নেমেছিল। তার এক বন্ধু তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছে, অবশ্যই তার কাছে আমরা কৃতজ্ঞ। সেই টাকা থেকেই সে ব্যবসাটাকে আরেকটু বড় করলো। প্রথমে সে শূন্য হাতেই নেমেছিল, এখন অনেকে মনে করতে পারে শূন্য হাতে কিভাবে, কিন্তু বইয়ের কাজ যারা জানে, বই রিলেটেড সবকিছু যে শিখে আসবে অনেকদিন ধরে, সে কাজটাকে ওভাবে ইউজ করে ফেলতে পারে। বাইন্ডিং খানা তার পরিচিত, কাগজের লোকগুলো তার পরিচিত, তারা অবশ্যই তাকে সহযোগিতা করেছে। তারপর তার এই তাম্রলিপির 2007 সালে সে শুরু করেছে। আর যেহেতু আমার সাথে তার আগে থেকেই পরিচয় ছিল, আমিও বই মেলায় যেতাম, বই ব্যাপারটাকে সেভাবে ভালোবাসতে শুরু করেছি। তার সাথে যখন আমার বিয়ে হলো, আমি দীর্ঘ 2009 সাল থেকে প্রায় 14 সাল পর্যন্ত আমি তাম্রলিপির সাথেই কাজ করেছি, এখনো স্টিল করছি। তো তখন আমার মনে হয়েছে আমি নিজেও একটা কিছু করি, তারপর আমার অধ্যয়নটা শুরু করা, এবং এটার পিছনে তার কৃতিত্বই বেশি। সে আমাকে বলেছিল যে তুমিও একটা নতুন করে কিছু শুরু করো। তারপর ভাবলাম সব প্রকাশকরাই তো সব বড় বড় রাইটারদের বই বের করে, যারা একদম এই প্রজন্মের নতুন, যারাও লিখতে চায় কিন্তু ওভাবে কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না, আমি কেননা তাদের নিয়ে কাজ করি। এবং আমার এখানে যারাই বই বের করেছে তাদের কারোই সেকেন্ড বই বের করেছে এমন ইতিহাসে নেই। তাদের জীবনের প্রথম বইটা অধ্যয়ন থেকে বের করেছে। তোমার নাম বলো, তুমি, তাসফিকুল সামি, আইমান সাদিক, সুলাইমান সুকুন, ডন সামনানি, সবাই তাদের জীবনের প্রথম বইটা আমার এখান থেকে বের করেছে। মরিয়ম, সবাই তার জীবনের প্রথম বইটা অধ্যয়ন থেকে বই বের করেছে। এবং আমিও খুব হ্যাপি তাদের নিয়ে কাজ করে, এবং পাঠকরাও খুব সুন্দরভাবে তাদেরকে সাড়া দিচ্ছে। তোমাদের প্রতি আমার শুভকামনা রইল। আমরা গল্পটা শুনলে কিন্তু দেখতে পাই they started from the bottom, from the scratch, without any support from anybody, without any capital. তো শুরু করলো কিন্তু দুজন মিলে, তারপর ধীরে ধীরে পাঠকরা যুক্ত হলো, লেখকরা যুক্ত হলো, কর্মচারীরা যারা আছেন সবাই মিলে যুক্ত হয়ে এই পরিবারটা গড়ে উঠলো। ঠিক সেরকম তাম্রলিপি একটা প্রকাশনী, অধ্যয়ন একটা প্রকাশনী, এই বইটাও এটাও কিন্তু একটা ছোট্ট উদ্যোগ আমাদের মতো করে। সো আমরা আমাদের কাজটা করলাম, লেখা, প্রচ্ছদ করা, বইটা আপনাদের হাতে তুলে দেওয়া। এবার এটাকে পরিবার পর্যায়ে নেওয়া, ভালোবাসাটা দেওয়া, সেটা আপনাদের কাছে আমাদের সমর্থন এবং ভালোবাসা কামনা রইবে। আর যদি বলতে চাই নতুন লেখক নিয়ে, এবার আমাদের সাথে আরো আছেন, দেখতে পাচ্ছি এখানে পুরা একদম এক কার্টন বই, আমাদের প্রিয় আতিয়া আদিবা। এটা তারও প্রথম বই, আপনারা ওনাকে চিনে থাকবেন খুব ভালো করে। তিনি বর্তমানে লতে পড়াশোনা করছেন। এই ছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সবার প্রিয় মরিয়ম আপুর নতুন বই মহাযাত্রা। এখানে অল্প একটু দেখতে পাচ্ছেন, ভিতরে নেমে গেলে দেখবেন পুরা দেয়াল ছোঁয়া বই। এই বইয়ের নাম হচ্ছে মহাযাত্রা। আপনারা সবাই আসবেন মেলায়, এবং বইটা শুধুমাত্র এটা লেখক হিসেবে আমরা চাইবো আপনারা কিনে নিন, আপনারা গ্রহণ করে নিন,
কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটা আমাদের কাছে, বেশি মিনিংফুল আমাদের কাছে যেটা, সেটা হচ্ছে আপনাদের সাথে ইন্টারাকশনটা ক্রিয়েট করা। পাঠক এবং লেখকের সম্পর্ক, এ থেকে সুন্দর আর কিছু হয় না। আপনি যারই ভক্ত হন না কেন, আহমদ সাদিক ভাইয়া, জাফর ইকবাল স্যার, তাহসান পর্যন্ত এবার নতুন বই বের করছেন অধ্যয়ন থেকে, খুব শীঘ্রই ইনশাল্লাহ মেলায় চলে আসবে, খবরটা পাবেন আপনারা। যারই ফ্যান হয়ে থাকেন না কেন, মেলায় আসবেন, কথা হবে, গল্প হবে। সবার ভালোবাসা কামনা করি।